নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের আশীর্বাদে চ্যানেলের ভিডিওগুলোর কমেন্ট আমরা পাচ্ছি, আশীর্বাদ আমি পাচ্ছি। তো আশা করব আগামী দিনেও এভাবেই আশীর্বাদ পাবো। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আপনি বেল বাটনটা প্রেস করে দেবেন। পাশাপাশি যদি আপনি মেম্বারশিপ নিতে চান তো জয়েন করে নেবেন। এবার আসা যাক আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করব সেটা একটু ছুঁয়ে দিই। ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিউজ, পাশাপাশি ভারতীয় ফুটবল, মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। ইস্টবেঙ্গল তারা সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছে। এই সপ্তাহ থেকে প্র্যাকটিসে নেমে পড়বে। এই সপ্তাহের শেষের দিকে শুক্রবার থেকে প্র্যাকটিসে নামার কথা। অস্কার ব্রুজো তিনিও চলে আসবেন ৩-৪ তারিখের মধ্যে। থাঙ্গুই সিংটো তিনি তো রয়েইছেন। অস্কার এলে তার সঙ্গে আলোচনা এবং একে একে প্লেয়াররাও কিন্তু চলে আসবেন এর মধ্যে। ইস্টবেঙ্গল হাতে মাত্র ২-৩ সপ্তাহ সময় পাবে। তারপরে কিন্তু এই ২-৩ সপ্তাহ প্র্যাকটিস করেই তারা খেলতে নেমে যাবে সুপার কাপে। আপনাদের গতকালও জানিয়েছি যে সুপার কাপে ইস্টবেঙ্গল, মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এবং আই লিগের একটি দল নিয়ে একটা গ্রুপ, কিন্তু এই গ্রুপের মধ্যে যে গ্রুপ লিগ হবে এমনটা নয়, নকআউট পর্যায়ে খেলা হবে এবং আই লিগের মাত্র ২টি দলই সুপার কাপ খেলার ক্ষেত্রে ইন্টারেস্ট শো করেছে, তো তারাই খেলবে, আর কোনো দল হয়তো খেলবে না। এখনো পর্যন্ত যা খবর তাতে দেখা যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে আই লিগের থার্ড পজিশনে থাকা দলের খেলার কথা। থার্ড পজিশন দল যদি না খেলে তাহলে মোহনবাগান বাই পেয়ে পরের রাউন্ডে চলে যাবে। আর ইস্টবেঙ্গল যদি কেরালা ব্লাস্টার্সকে হারাতে পারে তাহলে তারা মোহনবাগানের সঙ্গে খেলবে পরের ম্যাচটা। তো ইস্টবেঙ্গল যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো তারাই শুরু করবে সুপার কাপ। ২১ তারিখ থেকে শুরু হচ্ছে। এই মাসের ২১ তারিখ থেকে খেলা শুরু হচ্ছে। তবে টোটাল ফিক্সচার এখনো পর্যন্ত কিন্তু ফেডারেশন দেয়নি। কবে দেবে সেটাও মোটামুটি জানা যাচ্ছে না। তবে ৫-৬ তারিখ নাগাদ কিন্তু গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে বলে জানা যাচ্ছে। আ এখন দেখা যাক কবে ফেডারেশন পুরো ফিক্সচার দিয়ে দেয়। তো আবারও উড়িষ্যাতে ম্যাচ, উড়িষ্যাতেই হবে এই টুর্নামেন্ট। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল কিন্তু ট্রফি ডিফেন্ড করতেই নামবে। এখন সুপার কাপের প্রস্তুতি তো শুরু করবে। অনেকের প্রশ্ন ছিল আনোয়ার নিয়ে। আনোয়ার নিয়ে প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েওছি আমি। যে আনোয়ার খেলার ক্ষেত্রে খুব একটা সমস্যার নয়। আনোয়ার কিন্তু ফিট হয়ে গিয়েছে। এখন তাকে একটা টেস্ট হয়তো করা হবে। সেই টেস্টের রিপোর্ট দেয়া হবে অস্কার ব্রুজোকে অ্যান্ড হি উইল ডিসাইড। ম্যাচ ফিট করানোটাই এখন বড় বিষয়। এর মধ্যে ইস্টবেঙ্গল বেশ কয়েকজন প্লেয়ারকে ছেড়েও দিচ্ছে। ট্রান্সফার নিউজের যে দিতে গিয়ে আপনাদেরকে এর আগেও বলেছি। মাদি তালাল নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছিলেন। মাদি তালালকে কিন্তু ইস্টবেঙ্গল রাখবে না। কারণ মাদি তালালের নিঃসন্দেহে হি ইজ আ গ্রেট প্লেয়ার। বাট মাদি তালাল চোট পেয়ে যে তিনি সিজন আউট হয়ে গিয়েছেন এবং চোট থেকে ফিরে আসতে তার বেশ কিছুটা সময় লাগবে। যদি আইএসএল হয় তো আইএসএল এ একেবারে হয়তো শেষ পর্বে গিয়ে তিনি খেলার মতন অবস্থায় পৌঁছবেন। তো সেই কারণেই মাদি তালালকে রাখা হচ্ছে না। তো ইস্টবেঙ্গলের দরকার একজন অ্যাটাকিং মিডিও। সে কারণেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে অস্কার ব্রুজো তিনি তার প্রাক্তন ছাত্রদের অর্থাৎ বসুন্ধরা কিংসের ছাত্রদেরকে নিয়ে আসার ব্যাপারে পদক্ষেপ করছেন এবং ক্লাবকে জানিয়েছেন, ইমামিকে জানিয়েছেন। সে ব্যাপারে কিন্তু একে একে কথাবার্তাও হচ্ছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ৩ জন প্লেয়ার। তো অ্যাটাকিং মিডিও হিসেবে, মিডফিল্ডার হিসেবে মিগুয়েল ফেরেরা, তার সঙ্গে কিছু কথাবার্তা এগিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও উম এই ট্রান্সফার মানি বা এই টাকা-পয়সা এই জায়গাগুলোতে কিছু, কিছু জায়গা আটকে আছে। তো অস্কার এলে থাঙ্গুই সিংটোর সঙ্গে আরেকটু কথা বলে তাহলে হয়তো গোটা বিষয়টি ফাইনাল হয়ে যাবে। মিগুয়েল ফেরেরার যদি আমরা দেখি তাহলে বসুন্ধরা কিংসের হয়ে লাস্ট সিজনে যে কটা ম্যাচ খেলেছে তার মধ্যে বাংলাদেশের প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের হয়ে মিগুয়েল ফেরেরার ৫ টা গোল, ৬ টা অ্যাসিস্ট রয়েছে। এএফসি চ্যালেঞ্জ কাপেও তিনি খেলেছেন। বসুন্ধরা কিংসের হৃৎপিণ্ড বলা যেতে পারে এই মিগুয়েল ফেরেরাকে। এবং অস্কার যখন কোচ ছিল সেখানেও কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স তার ছিল। তো সেই কারণেই অস্কার চাইছেন যে এই মিগুয়েল ফেরেরাকে নিয়ে এসে ইস্টবেঙ্গলের যে মাঝমাঠের সমস্যা রয়েছে সেটা মেটানোর জন্য। তো মিগুয়েল ফেরেরার সাথে যেমন কথা হচ্ছে, পাশাপাশি আ ব্রাইটের সঙ্গেও আবার কথাবার্তা চলছে। ব্রাইট এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে। তো ব্রাইটকে আনার ব্যাপারেও ইস্টবেঙ্গল অনেক দূর এগিয়েছে। ব্রাইটকে আনার ক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এই ব্রাইট ইস্টবেঙ্গলে খেলে গিয়েছে। তো অস্কারকেও তার প্রোফাইল দেখানো হয়েছে। অস্কার তিনি নিজেও দেখেছেন। তো ব্রাইটের আসার ক্ষেত্রে
যথেষ্ট ব্রাইট সিচুয়েশন আর কি, উজ্জ্বল হচ্ছে পরিস্থিতি। এখন দেখা যাক যে এই ব্রাইটকে নিয়ে আসা হয় নাকি অন্য কোনো প্লেয়ারের দিকে অস্কার ঝোঁকেন। আ সেটা আরেকটু সময় গেলে আস্তে, আস্তে বোঝা যাবে। তবে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে তো কথা হচ্ছে, যাদের মধ্যে অনেকেই কিন্তু অস্কারের প্রাক্তন ছাত্র অর্থাৎ অস্কার ব্রুজো তিনি তাদেরকে কোচিং করিয়েছেন। তো এই হেন প্লেয়ারদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে। কারণ এই প্লেয়ার চুজ এর ক্ষেত্রে অস্কারকে ফ্রিডম দেয়া হচ্ছে। যেমনভাবে তার সাপোর্ট স্টাফও কিন্তু এবার পাল্টে যাবে। আগে কিন্তু কার্লোস কুয়াদ্রাতের স্টাফই ছিল বাকিরা। এবার কিন্তু অস্কারের নতুন টিম। এক্ষেত্রেও অস্কারের টিমকেই প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ ডাক্তার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই। এর পাশাপাশি একটা জায়গায় একটা কাগজের ইন্টারভিউ দিতে গিয়ে আমি দেখলাম ট্রেভার জেমস মর্গান তিনি ইস্টবেঙ্গলের এই অস্কার ব্রুজোর কোচিং নিয়ে তিনি বেশ খুশি। তার উপর তিনি ভরসা রাখতে বলছেন ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের। আমরা জানি ট্রেভার জেমস মর্গানের আমলে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। ট্রফি পেয়েছিল তারা। তো এই ট্রেভার জেমস মর্গানের বক্তব্য যে কার্লোস কুয়াদ্রাত একটা টিম গড়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন। হ্যাঁ, এটা ঠিক যে তিনি সুপার কাপ দিয়েছে ইস্টবেঙ্গলকে। কিন্তু কার্লোস কুয়াদ্রাত সেই টিমটা সেট করতে পারেননি, যেটা অস্কার ধীরে, ধীরে করে উঠতে পেরেছিলেন। তিনি চেষ্টাও করেছিলেন কিন্তু যাই হোক ১ম দিককার যে ৬-৭ টা ম্যাচে পয়েন্ট না পাওয়া সেটা পরবর্তীতে কিন্তু অস্কারকে বা ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে। তাই ট্রেভার জেমস মনে করছেন যে এই অস্কারের উপর ভরসা করা যায়, তার উপর ভরসা রাখুক ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরা। এর পাশাপাশি মোহনবাগানের খবর দিতে হচ্ছে। মোহনবাগানে কিন্তু সেমিফাইনাল নামবে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান ৩ তারিখে ম্যাচ। ফার্স্ট লেগের ম্যাচ। এই সেমিফাইনালে কিন্তু হোম অ্যাওয়ে ভিত্তিতে হবে। তো ১ম ম্যাচটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। জামশেদপুরের মাটিতে জামশেদপুরকে হারানো কিন্তু যথেষ্ট কঠিন। এটা কিন্তু মোহনবাগানের শীর্ষ কর্তারাও বুঝতে পারছেন। তো তারাও বলছেন কঠিন হবে ম্যাচটা কিন্তু মোহনবাগানই জিতবে। এক তো খালেদ জামিল তার রণকৌশল তিনি যে স্ট্র্যাটেজি করবেন, পাশাপাশি মোহনবাগানের স্ট্র্যাটেজি, মোহনবাগানের শক্তি। মোহনবাগান মনে করছে যে তারাই আইএসএল ট্রফি এবার ঘরে তুলবে। পরপর দুবার তারা আইএসএল এর লিগ শিল্ড ঘরে তুলেছে আর আইএসএল ট্রফিটাও এবার তারা ঘরে তুলবে এমনটা কিন্তু তারা মনে করছেন। সে কারণে তারা টিম সেভাবেই সাজাচ্ছেন। অপরদিকে মনবীর তিনি চোটমুক্ত হয়েছিলেন। তিনি ভারতীয় শিবিরে গিয়ে চোট পেয়েছিলেন। যেভাবে আপুইয়াও চোট পেয়েছিল ভারতের হয়ে খেলতে গিয়ে। আপুইয়া সুস্থ হয়ে গিয়েছে, তিনি মাঠে ফিরবেন, তিনি সেমিফাইনালেও খেলবেন। কিন্তু মনবীরের খেলা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। কারণ মনবীর চোট থেকে মুক্ত হলেও তিনি প্র্যাকটিসের সময় আবার একটা চোট পেয়েছে এবং সে কারণেই কিন্তু আ হোসে মলিনা তিনি মনবীরের বিকল্প হিসেবে আ আব্দুল সামাদকে রেডি করছেন। হয়তো মনবীর ফার্স্ট লেগের ম্যাচটা তিনি থাকতে পারবেন না। সেক্ষেত্রে হয়তো আ আব্দুল সামাদকে খেলানো হবে। বাকি মোহনবাগানের টিম নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা অশ্বমেধের ঘোড়া। তো এখন এই অশ্বমেধের ঘোড়াকে রুখে দেওয়াটাই জামশেদপুরের কাছে আ কঠিন চ্যালেঞ্জ। এখন জামশেদপুর এই কঠিন চ্যালেঞ্জকে কিভাবে আ পূরণ করে, এই চ্যালেঞ্জকে কিভাবে মোকাবিলা করে সেটা দেখার। আরেকটা বিষয় বলব যে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি কিন্তু চাইছেন যে মোহনবাগানই চ্যাম্পিয়ন হোক আইএসএল ট্রফি। তাতে কলকাতার ফুটবলের উন্নতি হবে বলে তিনি মনে করছেন। নিঃসন্দেহে কলকাতার দল, বাংলার দল মোহনবাগান। এখন বাকিরা যেহেতু এই প্লে-অফ সেমিফাইনালের দৌড় থেকেই ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল বা মোহামেডান। তাই এখন বাংলার শেষ ভরসা কিন্তু এই মোহনবাগান। তো মোহনবাগান চ্যাম্পিয়ন হোক এটা বিকাশ পাজির মতন আমার মনে হয় অনেক ইস্টবেঙ্গল সমর্থকও চাইবেন। হয়তো তারা মুখে বলতে চাইবেন না। যারা বাংলার ফুটবলের উন্নতি চান, যারা বাংলার ফুটবলকে ভালোবাসেন তারা নিঃসন্দেহে চাইবেন। তো এর মধ্যে কোনো দ্বিমত নেই। এটা কোথাও অন্যায়ও না। খেলাটা মাঠে হোক, লড়াইটা প্রতিদ্বন্দ্বিতা মাঠে হোক। যখন দুটো টিম ইস্টবেঙ্গল মোহনবাগান নামবে তখন প্রতিদ্বন্দ্বিতা হোক। বাকি সময় কিন্তু আল্টিমেটলি বাংলার ফুটবল, কলকাতার ফুটবলের উন্নতি যেটাতে হবে সেটা নিয়ে ভাবতে হবে। দেখা যাক মোহনবাগান তাদের এই জামশেদপুরের চ্যালেঞ্জ বা জামশেদপুরের মতন টার্গেট বিশেষ করে তো বলব তাদের যে উম কোচ খালেদ জামিল তাকে উম রণকৌশলে তাকে কতটা হারাতে পারেন। ইতিমধ্যে কিন্তু মোহনবাগান স্টিফেন এজেকে নিয়ে তারা তাদের রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছেন। ভাবনা চিন্তা করছেন। কারণ এই স্টিফেন এজের জন্যই কিন্তু আ এর আগেই যখন গ্রুপ লিগের ম্যাচগুলো হচ্ছিল তখন কিন্তু জামশেদপুর আটকে দিয়েছিল মোহনবাগানকে। তো স্টিফেন এজের সেই লম্বা দৌড়টা নিশ্চয়ই আপনাদের মনে আছে।
প্রায় 7-8 জন মোহনবাগান ফুটবলারকে কাটিয়ে দিয়ে তিনি গোল করেছিলেন। তো স্টিফেন এজেকে নিয়ে কিন্তু চিন্তা করতেই হবে মোহনবাগানকে। হোসে মরিনাও কিন্তু চিন্তা করছেন। তাকে নিয়ে আলাদা প্ল্যানিং কিছু হচ্ছে। সব মিলিয়ে এমনিতে জামশেদপুরের টিমটার আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় বিরাট কিছু নয়। কিন্তু টিমটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদের শৃঙ্খলা পরায়ণের জন্য। কোচ যেভাবে বলে দেয় সেই রণকৌশলকে, সেই ব্লুপ্রিন্টকে একেবারে ছেপে দেওয়ার জন্য। মাঠে সেই রণকৌশল অনুযায়ী তারা খেলার জন্য। এবং অতি অবশ্যই কিন্তু খালেদ জামিলের জন্য বড় অ চ্যালেঞ্জ এটা মোহনবাগানকে হারানো। পাশাপাশি খালেদ জামিলই মোহনবাগানের কাছে বড় চ্যালেঞ্জ যে তার রণকৌশলকে বিট করে বা ডিকোড করে কি করে মোহনবাগান এই ম্যাচটা জিতবে। নিঃসন্দেহে যারা প্রথম ম্যাচ এই দুটো লেগের ম্যাচে যারা প্রথম ম্যাচটা জিতে থাকে তারা অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে থাকে। তো মোহনবাগান কিন্তু যদি প্রথম ম্যাচটা জিতে যায়, ফার্স্ট লেগের ম্যাচটা যদি জিতে যায় সেমিফাইনালের, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। ঘরের মাঠে যদি তারা এসে ড্রও করে তাহলেও বিশাল কিছু এফেক্ট পড়বে না, মোহনবাগান ফাইনালে চলে যাবে। তো এখন মোহনবাগানের কাছে এটাই বড় চ্যালেঞ্জ যে তাদের অ্যাওয়ে ম্যাচটা জিতে থাকা, বা অ্যাওয়ে ম্যাচ যদি ড্র হয়, হোম ম্যাচ জিতলে তো কোনো ব্যাপারই নয়। তো এখন দেখা যাক এই ম্যাচে কি হয়। অপরদিকে আরেকটা সেমিফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি এফসি গোয়া। দুটো টিমই তুল্যমূল্য বিচারে আ প্রায় ১৯-২০। তো তবুও বলবো এফসি গোয়া তো এগিয়ে রয়েইছে অনেক ক্ষেত্রে, অনেক দিক থেকে। বেঙ্গালুরু খারাপ টিম নয়, তারাও যথেষ্ট ভালো ফুটবল খেলছে। এখন দেখা যাক শেষ হাসি কারা হাসে, কারা যায় ফাইনালে। তো আইএসএল শেষ হতে চলল। অপরদিকে সুপার কাপের দামামা বাজতে চলল। দামামা ইনফ্যাক্ট বেজে গিয়েছে। যারা প্লে অফে যায়নি যে টিমগুলো তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে বা শুরু করছে, এরকম পর্যায়ে রয়েছে। তো সুপার কাপই এই মরশুমের শেষ টুর্নামেন্ট বাকি রয়েছে। এখন এই সুপার কাপ ইস্টবেঙ্গল কি ডিফেন্ড করতে পারবে? নাকি অন্য কেউ চ্যাম্পিয়ন হবে? আপনারা কি মনে করছেন? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের? অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে যেটা করতে হয় লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। মেম্বারশিপ নিন, মেম্বারশিপ নিতে বলুন। জয়েন করুন। থ্যাংক ইউ।